স্বাগত প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রোড টু মক্কা কর্মসূচির অধীনে সিলেট থেকে শুরু হলো চলতি মৌসুমের সরাসরি হজ ফ্লাইট। বুধবার 418 জন যাত্রী নিয়ে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে উড়াল দেয় জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এবারের সার্বিক ব্যবস্থাপনায় খুশি সিলেটের হজ যাত্রীরা। সিলেটের হজ যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এবছর 5টি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনা করা হচ্ছে। বুধবার বিকেল 5:30টায় প্রথম ফ্লাইট মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। বাকি 4টি ফ্লাইট 23, 25, 26 ও 29 মে সিলেট জেদ্দা রুটে পরিচালিত হবে। আমাদের ফ্লাইটের অভিজ্ঞতাটা খুব ভালো। আজকের ফ্লাইটটা প্রথম ফ্লাইট, তো আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে সমন্বিতভাবে যথাসাধ্য চেষ্টা করেছি সবাইকে সাহায্য করার। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজ যাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকা সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের ইমিগ্রেশন হবে সৌদি বিমানবন্দরে। আমরা আমাদের 5টি ফ্লাইটে 2090 জন আমরা হাজির নিতে পারবো। এর বাদবাকি যারা আছেন তারা ঢাকা হয়ে বিভিন্ন ফ্লাইটে জেদ্দা ও মদিনা যাবেন আর কি। সিলেট থেকে এবছর 2700 জন হজে যাচ্ছেন। তাদের মধ্যে 2090 জন সিলেট থেকে বিমান ফ্লাইটে এবং অন্যরা যাবেন ঢাকা থেকে। হজ যাত্রীদের নিবন্ধন সহ যাবতীয় কার্যক্রম সিলেটের 3টি শীর্ষ এজেন্সির মাধ্যমে সম্পন্ন হয়েছে। এছাড়া সিলেটের অনেক প্রবাসী এবার হজে যাচ্ছেন বলে জানান তারা। টোটাল আমাদের 6টা দাবি ছিল, 5টা ফ্লাইট পাইছি, আর একটা ফ্লাইট ধরেন যে কোনো টেকনিক্যাল কারণে দেওয়া হয় না। বাট আমাদের হাজিগুলা সিলেট থেকে বাইরে ঢাকা হয়ে অনেকে গেছেন আর কিছু যাবেন। এবারের সার্বিক ব্যবস্থাপনায় খুশি সিলেটের হজ যাত্রীরা, তবে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি তাদের। সিলেটে আসছি আর সিলেট থেকে হজ যাইতেছি, কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতে চাইছি। যেহেতু হজের মৌসুম, আমাদের নামাজের ব্যবস্থাটা, উজু ব্যবস্থাটা ঠিক মতো হয়নি। সিলেট থেকে ফ্লাইট দেওয়ার জন্য সর্বপ্রথম কর্তৃপক্ষকে আমি প্রথম ধন্যবাদ জানাই। না, কোনো সমস্যা নাই আমাদের। হাজিদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আসবে 10 জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আসবে 10 জুলাই। চন্দ্রা, নিউজ 24। চলতি বছরের প্রথম গ্রুপ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র শহর মক্কায় যাওয়া উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে কাতার বাংলাদেশ হজ কাফেলা। সম্প্রতি কাতারের মার্কিয়া স্টার অব ইন্ডিয়া রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আরিফুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল কাদের, মোহাম্মদ মুসলিম উদ্দিন, আবু বকর সিদ্দিক সহ অনেকেই। এ সময় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে করা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই দেশে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব বলে মনে করেন দুদক চেয়ারম্যান। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। এ সময় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন জানিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলেও জানান দুদক চেয়ারম্যান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ফ্যাসিবাদের তকমা নিয়ে 5 আগস্ট ভারত পালিয়ে যান দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর নিজ ও পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির আশ্রয় নেয় দুদকের করা 6টি মামলার আসামি হন তিনি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া এসব মামলায় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই অপরচুনিটি তৎকালীন সরকারই তৈরি করে গিয়েছিল। 2011 সালে ভারতের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। কাজেই আমাদের হাতে আমাদের অভিযুক্ত আসামি ধরে আনার বা আনয়নের টুলসের আইনগত কোনো সমস্যা নেই। এদিন ইস্টার্ন হাউজিংকে অবৈধ সুবিধা পাইয়ে দিয়ে উপহার হিসেবে ফ্ল্যাট ঘুষ নেয়ার মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুদকে তলবের দিন ধার্য ছিল। তবে টিউলিপ হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলেও জানান আব্দুল মোমেন। টিউলিপ সিদ্দিকীকে আমরা আলাদা কোনো অপরাধী হিসেবে ধরছি না। যখন একটা মামলাতে একটা আসামি অনুপস্থিত থাকে তাহলে কি হয়? তখন অনুপস্থিত থাকলে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়। আদালতে যখন যাবে, আদালত থেকে যদি তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়, তিনি যদি হাজির না হন, তাহলে আমরা আন্তর্জাতিক যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করব। টিউলিপ সিদ্দিককে ফেরাতে প্রয়োজনে আদালতের অনুমোদন নিয়ে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলেও জানান দুদক চেয়ারম্যান। তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তাপের মাঝেই পূর্বাঞ্চলে নতুন করে থাবা বসালো চীন। পঞ্চমবারের মতো অরুণাচলের অন্তত ২৭টি স্থানের নাম পরিবর্তন করেছে বেইজিং। এই পদক্ষেপে তীব্র ক্ষোভ ও কড়া ভাষায় নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে সীমান্ত জুড়ে আবারও নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতায় কাশ্মীর ঘিরে সর্বাত্মক এক যুদ্ধের দোরগোড়া থেকে সরে এসেছে ভারত পাকিস্তান। সংঘাত কমলেও কমেনি উত্তেজনা। এর মধ্যেই নতুন করে ভারতের পূর্বাঞ্চলের সীমান্ত জুড়ে বাড়ছে গভীর উদ্বেগ আর আসন্ন সংঘাতের কালো মেঘ। হিমালয় ঘেঁষা প্রদেশ অরুণাচলকে নিজেদের রাজ্য হিসেবে দাবি করে চীন। সেই দাবিকে আবারও সামনে নিয়ে অরুণাচল রাজ্যের বিভিন্ন এলাকার নিজেদের দেয়া নামের পঞ্চম তালিকা প্রকাশ করল চীন। তথ্য বলছে বেইজিং অন্তত ২৭টি স্থানের নাম পরিবর্তন করে তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ১৫টি পাহাড়, ৪টি গিরিপথ, ২টি নদী, ১টি হ্রদ এবং ৫টি জনবসতিপূর্ণ এলাকা। চীন ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC লাদাখ সেক্টরে ৪ বছরের বেশি সময় ধরে চলমান সামরিক অচল অবস্থা নিরসনে গেল বছরের অক্টোবরে একটি সমঝোতায় পৌঁছায় দুই দেশ। এ সমঝোতার পর চীনের এমন পদক্ষেপের তীব্র ক্ষোভ ও কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ভারত। বুধবার দেশটির বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করেন, ভারতের অরুণাচল প্রদেশের স্থানগুলির নামকরণের মধ্য দিয়ে চীন নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পারমাণবিক শক্তিধর চীন ও ভারতের মধ্যে প্রায় ৩,০০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে, তবে এবারই প্রথম নয়। চীনের বেসামরিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয় ২০১৭ সালে অরুণাচলের ৬ এলাকার নাম পরিবর্তন করে তালিকা প্রকাশ করে। এরপর ২০২১ সালে ১৫ স্থানের নামকরণ করে দ্বিতীয় তালিকা প্রকাশ করে তারা। ২০২৩ সালে প্রকাশিত তালিকায় ছিল ১১টি স্থানের নাম এবং গেল বছর ৩০ স্থানের নাম পরিবর্তন করে বেইজিং। আফরিন মৌ, নিউজ 24। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বিদ্যমান গভীর সম্পর্ক এগিয়ে নিতে দ্বীপ রাষ্ট্রটির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বসবাসরত প্রবাসীরা। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মুসা জমির। যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান হয় মালদ্বীপের ক্রসরোড রিসোর্টে। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ৫ তারকা ক্রসরোড রিসোর্টে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মুসা জমির। We also continue to work closely with the government of Bangladesh on areas of mutual interest, including trade, investment, education, healthcare, and climate change. Maldives and Bangladesh continue to constructively engage in regional and multilateral organizations. Through the direct flights between Male and Dhaka, per month, about 3,000 Bangladesh tourists are visiting in Maldives. This number will definitely increase in future, inshallah. Honorable President of the Republic of Maldives, His Excellency Dr. Mohammad Yunus, and the Chief Advisor of the Interim Government of Bangladesh, His Excellency Professor Dr. Mohammad Yunus, met each other on several occasions. বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের শ্রমমন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ, ক্রীড়া মন্ত্রী আব্দুল্লাহ রাফিউ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইব্রাহিম লতিফ, স্বাস্থ্যমন্ত্রী আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মালদ্বীপের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, প্রবাসী চিকিৎসক, স্থানীয় গণমাধ্যম কর্মী সহ বাংলাদেশের কমিটির নেতৃবৃন্দ সহ শতাধিক অতিথি অংশ নেন। আমাদের এখানে এসে খুব ভালো লাগলো, এই জন্য আমরা বাংলাদেশ হাইকমিশনারকে অনেক ধন্যবাদ জানাই। স্বাধীনতা এবং জাতীয় দিবস 2025 আমাদের খুব খুশি এখানে আছে অভিনন্দন জানাচ্ছি।
পরে দিবসটি উপলক্ষে কেক কাটা এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বিশ্ববাজারে বাংলাদেশে ভ্রমণ উৎসাহিত করার লক্ষ্যে রাফেল ড্রও আয়োজন ছিল। এতে বিজয়ী হয়ে ঢাকা মালের রিটার্ন টিকিট গ্রহণ করেন জাপানের ডেপুটি হাই কমিশনার মিস্টার কুজো। জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান আজকে উদযাপন হলো। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার অব্যাহত প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করা হয়। জোর দেওয়া হয় শান্তি, সমৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতার উপর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো জনপ্রিয় প্রাণ কোম্পানির পণ্য প্রাণ জুসের ক্যাম্পেইন রাফেল ড্র। মঙ্গলবার কুয়ালালামপুর থেকে 30 কিলোমিটার দূরে কাম্পুং যাওয়া একুনসেফ চেইন সুপার শপে এই রাফেল ড্র হয়। এ সময় মালয়েশিয়ান বিজয়ীর হাতে গাড়ি ও মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন কোম্পানির কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন প্রাণ রাফেল পিনাকল মালয়েশিয়ার ম্যানেজিং ডিরেক্টর সেলিম ভুইয়া, মালয়েশিয়ার হেড অব মার্কেটিং টেইলর তাসিন, হেড অব সেলস মিস্টার সিদ্দিক ও পারভেজ। আর উপস্থিত ছিলেন কোম্পানির ডিলার, সেলস এজেন্ট ও প্রবাসী বাংলাদেশিরা। এই কনজিউমার প্রোগ্রামটা আসলে আমাদের কনজিউমার যারা পার্টিসিপেট করে তারা মালয়েশিয়ান। 2 মাস ধরে একটা ক্যাম্পিং করেছি, সেটা হচ্ছে জুস মাঙ্গা। মালয়েশিয়াতে আমরা বাংলাদেশি এথনিক্স প্রোডাক্টের পাশাপাশি প্রাণের গ্লোবাল প্রোডাক্টগুলোর ফোকাস দিচ্ছি। বিদেশের মাটিতে প্রাণ কিন্তু বাংলাদেশের পতাকা বাহক। Dan saya dah rasa semuanya dan semuanya sangat sedap dengan taste yang rasa sangat international lah. ইতালিতে অনুষ্ঠিত হলো বহুমাত্রিক কালচারাল অনুষ্ঠান দ্য এশিয়ান গ্রেট শো। বিশ্ব মা দিবস উপলক্ষে বাংলাদেশ মিলান ইয়াং ফাউন্ডেশনের আয়োজনে এতে অংশ নেন ইতালি, ভারত, মরিশাস ও শ্রীলঙ্কার প্রবাসীরা। ইতালির মিলান থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্ব মা দিবস উপলক্ষে ইতালিতে অনুষ্ঠিত হলো বহুমাত্রিক কালচারাল অনুষ্ঠান দ্য এশিয়ান গ্রেট শো। 11 মে ইতালির বাণিজ্যিক শহর মিলানে বাংলাদেশ, ইতালি, ইন্ডিয়া, মরিশাস ও শ্রীলঙ্কা এই 5টি দেশে কৃষ্টি ও সংস্কৃতি উপস্থাপন করা হয়। মিলান সিটি কর্পোরেশন অঞ্চল 5-এর প্রথম বাংলাদেশি কাউন্সিলর বেবাস চন্দ্র কর এতে সভাপতিত্ব করেন। আমাদের বাংলাদেশি সংস্কৃতি, আমাদের কৃষ্টিকে ইটালিয়ান, মরিশাস, ইন্ডিয়া, বাংলাদেশ প্রত্যেকটা দেশের কাছে কিভাবে পরিচয় করতে পারি, যাতে বিভিন্ন দেশের মানুষ আমাদেরকে জানতে পারে, চিনতে পারে। 5টি দেশের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে বক্তব্য রাখে মিলান সিটি কর্পোরেশনের মেয়র সহ অন্যান্য কাউন্সিলররা। বিভিন্ন দেশের সাংস্কৃতিক সম্পর্কে জানতে সবাই একত্র হয়েছেন বলে জানান লম্বাদিয়া বিভাগের কাউন্সিলর ফ্রান্সেসো। I'm very happy today to be here for this very important moment of sociality, of culture. Welcomed in the Bangladesh community as we welcome them in Italy. So I'm very happy that this friendship is going on between our countries. অনুষ্ঠানে বাংলাদেশের সৌন্দর্য সংস্কৃতি নিয়ে একটি প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়, যেখানে বাংলাদেশের পাহাড়ি অঞ্চল, তাঁত শিল্প ও গার্মেন্টস শিল্প সহ নানান বিষয় প্রদর্শন করা হয় এবং সবশেষে বাংলাদেশি গান পরিবেশন করেন স্থানীয় বাঙালি শিল্পীরা। এছাড়া অন্যান্যরাও নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করেন। এই এশিয়ান দেশগুলোর সঙ্গে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন সবসময় অটুট থাকে, এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমরা পরিবার সহ বাচ্চা কাচ্চা সহ এসে খুবই ইতালিতে বাংলাদেশি কমিউনিটির সাথে অন্যান্য কমিউনিটির সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে আমাদের আজকের এই আয়োজন। আজকের অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। প্রবাসে নতুন প্রজন্মের জন্য বাংলাদেশের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। এশিয়ান দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ইতালীয় নাগরিকদের সামনে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য উপস্থাপনই এই আয়োজনের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এক্সিবিশন। মঙ্গলবার স্কুল হল রুমে আয়োজিত অনুষ্ঠানটি সংস্কৃতি, শিক্ষা এবং বৈশ্বিক নাগরিকত্বের এক অনন্য উদযাপন, যা একাডেমির বাংলাদেশের শিক্ষামূলক সফরের উপর ভিত্তি করে আয়োজিত। উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম, প্রিন্সিপাল আশিদ আলী, মুহি শিকদার ও হাই কমিশনের কর্মকর্তারা।
হাই কমিশনার একাডেমির আন্তর্জাতিক শিক্ষার অঙ্গীকারের প্রশংসার পাশাপাশি উৎসাহ দেখে মুগ্ধতা প্রকাশ করেন। বিল্ড বেবি বিল্ড বা শক্তিশালী কানাডা গঠন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে ট্যারিফ যুদ্ধের মোকাবেলার লক্ষ্য নিয়ে শপথ গ্রহণ করলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও তার মন্ত্রিসভার 29 সদস্য। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্ক কার্নির প্রথম মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন এমন অনেক গুরুত্বপূর্ণ হেভি ওয়েটের মন্ত্রী নতুন মন্ত্রিসভায় বাদ পড়লেও গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছে নতুন সদস্যরাও। বাদ যাওয়া পুরাতন হেভিওয়েটদের মধ্যে বাঙালি কমিউনিটির মধ্যে ব্লেয়ার ও নাথানিয়াল রয়েছেন। মার্ক কার্নি জানিয়েছেন তিনি সব কানাডাবাসীর প্রধানমন্ত্রী, কোনো দলের নন। বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা অভিনন্দন জানালেও প্রয়োজনে কঠোর সমালোচনা করবেন বলে জানান তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে মালয়েশিয়ায় কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বাংলাদেশি দলটির জোহর প্রদেশ শাখা। বুধবার বিকেলে জোহর বারোজয়া ওয়াটারফ্রন্ট হোটেলের বল রুমে আয়োজিত 31 দফা কর্মশালা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জোহর প্রদেশ বিএনপির সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রহমত উল্লাহর সঞ্চালনায় কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন জোহর বিএনপির উপদেষ্টা ও মালয়েশিয়া বিএনপির সহসভাপতি এমজি আলম। ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তের হাতে সাম্য খুনের ঘটনায় ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্রদল। জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সাম্য নিহতের ঘটনায় কাল আধা বেলা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন ভিসি। বিশেষ তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত হবে, ছাড় পাবে না কেউ, জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলের সামনে থাকা ছাত্রদল নেতা সাম্য বুধবার প্রিয় ক্যাম্পাসে ফিরলেন লাশবাহী গাড়িতে। জানাজার জন্য বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ফেরে তার নিথর দেহ। রাজনীতি সতীর্থদের চোখের জলে সাম্য খুনের বিচারের দাবি। মৃত্যুর শোক ছুঁয়েছে বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে। বন্ধু হিসেবে আমরা এই ঘটনায় আসলে শোকাহত এবং আসলে কিভাবে এই ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করা যায় আসলে আমার জানা নেই। ক্যাম্পাস নিরাপদ না আমাদের জন্য, আমরা আসলে শঙ্কিত, আমরা আতঙ্ক, এটির যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমরা চাই যে ওনার এই ব্যর্থতার দায়ভার নিয়ে তার সম্মানের সহিত পদত্যাগ করা, না হলে আমরা বাধ্য হব আমরা আন্দোলন গড়ে তুলতে। ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে ক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিচারের দাবিতে রাজু ভাস্কর্য থেকে সকাল থেকে বের হওয়া ছোট মিছিল রূপ নেয় প্রতিবাদের স্রোতে। মিছিলের স্লোগানে ওঠে ভিসি, প্রক্টর ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। পরে সমাবেশে কথা বলেন ছাত্রদল সভাপতি ও ছাত্রদলের সাধারণ সম্পাদক। সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবে এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। ঘটনার তদন্তে কমিটি গঠন ও বৃহস্পতিবার আধাবেলা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন ভিসি। পরে ভিসির সাথে দেখা করতে যান উপদেষ্টা আসিফ মাহমুদ। পর্যাপ্ত পরিমাণে লাইট, কোনো ব্ল্যাঙ্ক স্পট থাকবে না এবং পাশাপাশি সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সেখানে স্থাপন করা হবে। সেজন্য ডিএমপির পক্ষ থেকেও একটা পুলিশ বক্স করা হবে ডেডিকেটেড ফর এই উদ্যান, এবং আগামীকাল থেকে রেড শুরু হবে। এবার আমরা যেটা করার চেষ্টা করছি যে রেডগুলো নিয়মিত করে মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা কমিটি করে দিতে, যেটা আমাদের প্রতিনিধিরা থাকবে গণপত্র মন্ত্রণালয়ের নেতৃত্বে, যে কমিটি তদারকির কাজটি করবে। মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের ছাত্রদলের প্রকাশনা সম্পাদক সাম্য। বিশ্ববিদ্যালয়ের কাছে এমন নারকীয় হত্যাকাণ্ড বাকরুদ্ধ করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা বিশ্ববিদ্যালয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা হবে, যাতে সমাধান ত্বরান্বিত হয় বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার রাতে রমনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দেখা করতে এসে এই কথা বলেন তিনি। আরও বলেন, কিছু হলেই যমুনায় জল এমন আর হতে দেয়া হবে না। আশা করি যে দ্রুতই প্রধান উপদেষ্টার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং স্টেক হোল্ডারদের সাথে বসার সম্ভাবনা তৈরি হবে এবং দ্রুতই এই সমস্যার সমাধান হবে। আমি শুধু দুঃখ জানাতে চাই যে এরা আমাদের সাথে আন্দোলন করেছেন, কিন্তু আমি মনে করি যে যারা আন্দোলন করেছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে, তারা আমার উপর হামলা করেনি, হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবোটেজ করতে চেয়েছেন। আজকে থেকে চল চল যাই যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব, যথেষ্ট হয়েছে। এবং যদি শিক্ষার্থীদের ভিতরে যারা এই কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন, তারা যদি রাজপথ না ছাড়ে, আমি মনে করি যে এটা তাদের জন্য এক ধরনের অবিনশ্বকারিতা হবে। আমাদের উচিত হচ্ছে যে আন্দোলন দাবিটা তো আমাদের কানে পৌঁছানো উচিত ছিল। আমরা তো এটা বললাম, আমরা কগনিজেন্সে নিলাম এবং প্রধান উপদেষ্টা এই বিষয়ে অবগত আছেন। আর এই ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে।